আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আমি পার্টস অফ স্পিচের বিস্তারিত আলোচনা করব। পার্টস অফ স্পিচ হলো ইংরেজি বাক্যের একটা মেরুদণ্ড। যে পার্টস অফ স্পিচ পারে না বা জানে না, তার জন্য ইংরেজি বাক্য বা ইংরেজি সেন্টেন্স বোঝাটা অনেক কষ্ট হয়ে যায়, বা প্রত্যেকটা ক্ষেত্রে সে ইংরেজিতে ধরা পড়ে। অর্থাৎ যারা ইংলিশের মধ্যে দুর্বল, তারা পার্টস অফ স্পিচের মধ্যে দুর্বল, এতটুকু বলা যায়। এই পার্টস অফ স্পিচ কাকে বলা হয়? আমরা যদি পার্টস অফ স্পিচের সংখ্যাটা দিতে চাই, এর আগে যদি একটা জিনিস বুঝাই, দেখেন এখানে লেখা আছে পার্ট। পার্ট মানে একটা অংশ, আর স্পিচ, স্পিচ মানে হচ্ছে উক্তি বা বাক্য। তাহলে কোনো উক্তির প্রত্যেকটা অংশকে, প্রত্যেকটা পার্টকে পার্টস অফ স্পিচ বলে, বা প্রত্যেকটা সেন্টেন্সের যে আলাদা আলাদা শব্দ থাকে, তার প্রত্যেকটা শব্দকে বলা হয় পার্টস অফ স্পিচ। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছেন। আশা করি আমরা জানি, প্রত্যেকেই জানেন যে সেন্টেন্সের মধ্যে অনেকগুলো শব্দ থাকে, অনেকগুলো শব্দের সমষ্টিতে সেন্টেন্স তৈরি হয়। তো এই একটা সেন্টেন্সের মধ্যে যতগুলো শব্দ থাকে, তার প্রত্যেকটিকে এক একটা পার্ট বলা হয়। এই সবগুলো পার্টস মিলে হয় একটা স্পিচের পার্টস অফ স্পিচ। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা জানি পার্টস অফ স্পিচ হলো ইংরেজি বাক্যের মেরুদণ্ড। আর একটি বাক্য তৈরি করতে এর অর্থ বুঝতে হলে পার্টস অফ স্পিচ জানা অপরিসীম এবং প্রয়োজন অনেক বেশি। তাহলে পার্টস অফ স্পিচ কত প্রকার আমরা জানি সবাই। প্রথম হচ্ছে আমাদের নাউন, তারপরে প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। নাউন কাকে বলে? আমরা জানি প্রত্যেকেই নাউনের এখানে বাংলাটা দেওয়া আছে, অর্থাৎ যারা ইংলিশ এবং বাংলা একসাথে করতে চান, বাংলা ব্যাকরণ, তারা এটা জেনে রাখেন, তাহলে হবে নাউনের বাংলা গ্রামারের মধ্যে থাকে বিশেষ্য। নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য। আর সহজভাবে যদি বলতে চাই, নাউনের বাংলা হচ্ছে নাম, নেম, নাম। তাহলে যেই শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। অথবা আমরা এটাকে এভাবে বলতে পারি, কোনো ব্যক্তি, বস্তু বা স্থান বা ধারণার নাম। তাই এখানে মেইনলি হচ্ছে নাম। ঠিক আছে? কোনো কিছুর নাম বোঝালে তাকে নাউন বলা হয়। তাহলে আমরা কি বুঝলাম? কোনো কিছুর নামকে নাউন বলে। নাউন যেমন হতে পারে একটা স্থানের নাম, ব্যক্তির নাম হলে কি হবে? রহিম, করিম হতে পারে। বস্তুর নাম বলতে গেলে কি হতে পারে? বস্তু হতে পারে আমাদের, যেমন বুক একটা বস্তু। হ্যাঁ, তারপরে স্থানের নাম, যেমন ঢাকা একটা স্থান, ধারণা, তারপরে ক্যাট। এগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা নাম আমরা জানি। আমরা চোখে যা দেখি তাই নাম বা নাউন। আমরা চোখে যা দেখি তাই নাউন। ওকে, প্রনাউন কাকে বলে? আচ্ছা, প্রনাউন হচ্ছে নামের পরবর্তীতে আমরা যে শব্দগুলো ব্যবহার করি তাহলে আমরা প্রনাউন বলি। নামের পরিবর্তে যেই শব্দগুলো আমরা ব্যবহার করি সেই শব্দগুলোকে প্রনাউন বলে। যেমন আমার নাম হচ্ছে ইমরান, এখন আমি আমার নামের পরিবর্তে বারবার বলতেছি আমি, আমরা। এইগুলো হচ্ছে প্রনাউন, আমার নামের প্রনাউন। আপনার নামের পরিবর্তে আমি জানি না আপনার নাম কি, ওই কারণে আমি সবার উদ্দেশ্যে যেহেতু বলতেছি, আমি আপনাদের নাম জানি না, ওই কারণে আপনাদের নামের পরিবর্তে বলতেছি আপনি অথবা তুমি। তো এটা হচ্ছে প্রনাউন। ঠিক আছে? আবার যেমন কোনো আপনার পরিচিত কাউকে বলতেছেন, তার নাম না বলে আপনি তাকে তুমি বলে সম্বোধন করতে পারেন, আপনি বলে সম্বোধন করতে পারেন, তুই বলে সম্বোধন করতে পারেন। অর্থাৎ আমরা কোনো ব্যক্তির নাম না বলে ওই নাউনটাকে যেই শব্দের মাধ্যমে প্রকাশ করি, ওই ব্যক্তির নামের পরিবর্তে যেই শব্দটা ব্যবহার করি সেটাকেই আমরা প্রনাউন বলবো। নামের পরিবর্তে যা বসে তাই প্রনাউন। আচ্ছা, এখন আমরা যদি পরেরটাতে আসি, পরেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা জানি অ্যাডজেক্টিভ কাকে বলে। অ্যাডজেক্টিভ বসে হচ্ছে আমি অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা দিই, আগে বুঝাই। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে নাম বিশেষ্য। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি। নাউনের বাংলাটা তো আমরা বলে দিছি, যে নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য, প্রনাউনের বাংলা হচ্ছে সর্বনাম, আর অ্যাডজেক্টিভের বাংলা হচ্ছে নাম বিশেষণ বা বিশেষণ বললেই হবে। মেইনলি হচ্ছে বিশেষণ। ওকে, তো অ্যাডজেক্টিভ কাকে বলে? নাউন বা প্রনাউনের কোনো ব্যক্তির, জাস্ট এইভাবে যদি বলি, কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা বুঝালে তাকে অ্যাডজেক্টিভ বলে। জাস্ট আমরা সহজ কথা যদি বলি, সিম্পলি কারো দোষ বলাটা আমাদের অ্যাডজেক্টিভ, কারো গুণগান গাওয়াটাও অ্যাডজেক্টিভ। ঠিক আছে? কোনো একটা ব্যক্তি যদি ভালো হয়, এই ভালোটা হচ্ছে তার অ্যাডজেক্টিভ, তার খারাপ হলে সেটাও অ্যাডজেক্টিভ। অর্থাৎ কোনো একটা ব্যক্তির ভালো গুণাগুণটাও অ্যাডজেক্টিভ, খারাপ গুণাগুণগুলো অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে। আচ্ছা, পরেরটা যদি আমরা যাই,
ভার্ব, ভার্ব কাকে বলে? কোনো কিছু কোনো কাজ করাকেই ভার্ব বলে। আমরা দেখছিলাম নাম, নামের ক্ষেত্রে বলছিলাম নাম, নাউনের ক্ষেত্রে বলছিলাম নাম, আর ভার্বের ক্ষেত্রে বলবো কাজ। কোনো কিছু করাকেই কাজ ভার্ব বলে, কোনো কাজ করাকেই ভার্ব বলে। যেমন আমরা যা করি, একটা ব্যক্তি বা একটা জীবিত জিনিস যা করে তাই হচ্ছে ভার্ব, সহজ কথায় যদি বলি। হ্যাঁ, যেমন আমি মানুষ, আমি আমার প্রাণ আছে, যেহেতু আমার প্রাণ আছে আমি যা কিছু করতে পারি। এখন আমি কথা বলতেছি, এটা কাজ। আমি হাত নাড়তেছি, এটা কাজ। আমার মুখ নড়তেছে, এটা কাজ। আমার কথা তারপর হচ্ছে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি নড়াচড়া করে, সেটা কাজ। ঠিক আছে, আমি ঘুমালে কাজ। অর্থাৎ একটা জীবিত মানুষ, একটা জীবিত জীব যা করে তাই হচ্ছে কাজ। আশা করি বুঝতে পারছেন। আমি ঘুমালেও কাজ, আমি শুইলেও কাজ, আমি খাইলেও কাজ, আমি লিখলেও কাজ, আমি দৌড়ালেও কাজ, ইটিসি ইটিসি। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন এটা। আচ্ছা, পরেরটা হচ্ছে কি আমাদের, এটা ভার্বের মানে হচ্ছে ক্রিয়া, বাংলাতে থাকে অ্যাডভার্ব। ভার্বের পরে আছে আমাদের অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে হচ্ছে ক্রিয়া বিশেষণ। অর্থাৎ আমরা একটু আগে দেখছিলাম অ্যাডজেটিভ। অ্যাডজেটিভ কাকে বিশেষায়িত করে? অ্যাডজেটিভ হচ্ছে নাউনকে বিশেষায়িত করে। আচ্ছা, আমি এটা যদি দেখাই, এই যে এখানে যে অ্যাডজেটিভ আছে, এই অ্যাডজেটিভটা কাকে বিশেষায়িত করে? এটাকে নাউনকে বিশেষায়িত করে। এখন আমরা যাব হচ্ছে ভার্বের এখানে। অ্যাডভার্বটা কাকে বিশেষায়িত করে? ভার্বকে। ঠিক আছে। আচ্ছা, ভার্বের অবস্থান বা স্থান বা ভার্বকে যত প্রশ্ন করবেন, সেই প্রশ্নের উত্তরগুলো যে দিবে সেটা হচ্ছে অ্যাডভার্ব। সহজ কথা যদি বলি, ভার্বকে যে প্রশ্নগুলো করা হয়, কিভাবে, তারপর হচ্ছে বা কিভাবে খাও, কিভাবে হাঁটো, কিভাবে যাও, কখন যাও, কোথায় যাও, এই সব ধরনের প্রশ্নগুলোই আমাদের অ্যাডভার্বের আওতায় পড়ে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। ভার্বটা কখন কিভাবে সম্পন্ন করা হচ্ছে, সেটি হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এখানে লেখা আছে ভার্বের অবস্থা, স্থান, কাল বোঝালে তাকে অ্যাডভার্ব বলা হয়। ভার্বের, হ্যাঁ, এটা যদি ভার্বের কথাটা উল্লেখ না করেন তাহলে কিন্তু আনসারটা হবে না। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা পরেরটায় আসি, প্রিপোজিশন। প্রি এর মধ্যে আমরা যদি এখানে দেখি, প্রি এর মধ্যে এখানে দেখেন, প্রি মানে হচ্ছে পূর্বে, আর পজিশন মানে হচ্ছে অবস্থান। কিসের অবস্থান? নাউনের পূর্বের অবস্থান। অর্থাৎ আমার অবস্থানটা কোথায়? আমার এর অবস্থানটা যেই শব্দের, আমার নাউনের আগে যেই শব্দের মাধ্যমে ওই নাউনের অবস্থানটাকে বোঝায় সেটাকে হচ্ছে প্রিপোজিশন। যেমন আমি নাউন, হ্যাঁ, প্রিপোজিশন সাধারণত নাউনের আগে বসে। বারবার বলতেছি। যেমন আমি নাম, একটা ব্যক্তি, সুতরাং আমার একটা নাম আছে, আমার নাম ইমরান। এখন আমি কোথায় বসে আছি? আমি একটা চেয়ারের উপরে বসে আছি। আমি বলবো না ইমরান অন চেয়ার, মানে ইমরান, এভাবে না, ইমরান চেয়ার অন, মানে প্রিপোজিশনটা লাস্টে রাখা যাবে না। আমার অবস্থানটাকে বোঝানোর জন্য আমার মাঝখানে অথবা আমার পূর্বে বসাতে হবে। যেমন আমার সাথে দুইটা নাউনের সম্পর্ক তৈরি করতে প্রিপোজিশন ব্যবহৃত হয়। আবার বলতেছি, দুইটা নাউনের সম্পর্ক তৈরি করতে প্রিপোজিশন ব্যবহৃত হয় বলা যায়। যেমন আমি যদি বলি আই আই সরি যদি বলি রহিম অন চেয়ার, যদি বলি, হ্যাঁ, অর্থাৎ রহিম, এই যে এই রহিমটা কোথায়, আমি রহিমের অবস্থানটা আমি জানি না। ঠিক আছে, এখন রহিমের অবস্থানটা আমি এখন বলবো। পজিশন মানে হচ্ছে অবস্থান, তাই না? প্রিপোজিশন অর্থাৎ ওই নাউনের অবস্থানটাকে যেই শব্দের মাধ্যমে ব্যবহার করা হয় তাই হচ্ছে প্রিপোজিশন। এখন আমি রহিমের অবস্থানটা বলবো, রহিম এখন কি করতেছে, কোথায় আছে, এগুলো জানার জন্য। তো আমি এখন রহিম সম্পর্কে জানিও না, রহিমের অবস্থানটা কোথায় সেটাও জানি না। আমি বলতেছি রহিম এখন কোথায়, বলতেছে যে আরেকজন বলতেছে রহিমের অবস্থানটা, প্রিপোজিশন বলতেছে কি, রহিমের অবস্থানটা হচ্ছে সে চেয়ারের উপরে। ঠিক আছে, এটি। এখন আমরা যদি আবার এখানে যাই তাহলে এখন বুঝতে পারবেন। এখানে লেখা আছে যে অন অ্যাট টু, অর্থাৎ আমি আবার যদি এখানে বলি, যেমন ঢাকা বাংলাদেশের রাজধানী, এটাকে আমরা ইংলিশে বলতে পারি ঢাকা ঢাকা is a city ডিস্টার্ব হইতেছে। ঢাকা ইজ এ সিটি অফ বাংলাদেশ, তাই না? আচ্ছা, সিটি অফ বিডি,
অর্থাৎ ঢাকা হচ্ছে শহর। এখন আমি জানি না শহরটা কোথাকার। শহরটা আমি বলে দিলাম যে শহরটা হচ্ছে কিসের, শহরটা হচ্ছে বাংলাদেশের। ঠিক আছে, ঢাকা হচ্ছে শহর, যে শহরটা হচ্ছে বাংলাদেশের শহর। অর্থাৎ আমরা যখন কোনো নাউনের অবস্থান জানবো না, অথবা কোনো সেন্টেন্সের নাউন, একটা সেন্টেন্সকে বড় করার ক্ষেত্রে প্রিপোজিশন কাজে লাগে। আবার কোনো সেন্টেন্সের আপনাকে যদি কোনো শব্দের বিস্তারিত আলোচনা করতে হয়, সেক্ষেত্রে আপনি নাউনটাকে বারবার বিশ্লেষণ করতে পারবেন, তখন আপনি প্রিপোজিশন ব্যবহার করতে পারেন। প্রিপোজিশনের মাধ্যমে আপনার ইংলিশের দক্ষতাটা বাড়ানো যায়। আপনি ইংলিশের রাইটিংয়ের সমস্যা আপনি এই প্রিপোজিশনের মাধ্যমে আপনি কভার করতে পারবেন। এটা পরবর্তী ক্লাসের মধ্যে যখন আমি পরবর্তী ক্লাসগুলো আসবে তখন এই দেখাবো প্রিপোজিশনটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের ইংলিশে ভালো করার জন্য। আচ্ছা, তারপরে আসতেছে আমাদের কনজাংশন বা সংযোজন অব্যয়। অব্যয়, এই অব্যয়টা আমরা হচ্ছে কি, আমরা জানি কনজাংশনটা কি, যেই শব্দ একাধিক শব্দকে যুক্ত করে সেই শব্দগুলোকে বলা হয় কনজাংশন। আবার বলতেছি, যে শব্দ একাধিক শব্দকে যুক্ত করে বা একাধিক বাক্যকে যুক্ত করে, সেই শব্দ বা বাক্যকে বা সেই শব্দকে আমাদের কনজাংশন বলে। যেমন আমরা যদি বলি রহিম অ্যান্ড করিম, এখানে দুইটা ব্যক্তি, হ্যাঁ, একজনের ক্ষেত্রে কখনোই আমাদের কনজাংশন ব্যবহৃত হয় না। একের অধিক হইলে তখনই আমাদের কনজাংশন ব্যবহৃত হয়। যদি আমি বোঝাতে চাই তারা একসাথে আছে অথবা তারা আলাদা আছে, একজন বা অথবা আরেকজন, এরকম। যেমন আমি বলি রহিম এবং করিম দুজন ব্যক্তি। তারপর খাতা এবং কলম দুইটা জিনিস, খাতা একটা, কলম একটা আলাদা জিনিস। ঠিক আছে, আবার বললাম যে আমি ঢাকা যাব এবং আমি একটি বই কিনবো। এখানে ঢাকা যাব একটা বাক্য, অ্যান্ড দিয়ে আমি একটা এবং দিয়ে বললাম, এরপর বললাম আমি বই কিনবো। আমি ঢাকা যাব একটা বাক্য, আমি বই কিনবো আরেকটা বাক্য। এখানে দুইটা বাক্যকে যুক্ত করছে হচ্ছে অ্যান্ড, সো আমাদের অ্যান্ড হচ্ছে আমাদের কনজাংশন। আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে ইন্টারজেকশন হচ্ছে বিস্ময় সূচক অব্যয়, যেটা কিনা আবেগ প্রকাশ করে। অর্থাৎ যারা আবেগ বুঝেন না তাদেরকে বলতেছি, যেই শব্দ দিয়ে আনন্দ, দুঃখ, বেদনা প্রকাশ পায় সেইগুলোই হচ্ছে আবেগবাচক শব্দ বা ইন্টারজেকশন শব্দ। ঠিক আছে, যেমন আমরা বলি ওয়াও, যখন আমরা অবাক হয়ে যাই তখন আমরা ওয়াও বলি। হ্যাঁ, যখন আমরা অবাক হয়ে যাই তখন আমরা ওয়াও বলি। আবার যখন আমাদের কোনো একটা জিনিস আমার ভালো লাগতেছে না, কেউ আমার সাথে কথা বলতেছে, তখন আমি তাকে কথায় সাপোর্ট করার জন্য, বোঝানোর জন্য আমি কথা শুনতেছি, আচ্ছা ঠিক আছে, তখন আমি ওহ বলতে পারি। হ্যাঁ, বা দুঃখের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে। আবার এলাস, এটা হচ্ছে দুঃখের ক্ষেত্রে ব্যবহৃত হয়, কি দুঃখের কথা। ঠিক আছে, আবার আমরা হুররা বলতে পারি, যেটা কিনা আমরা বলা যায় যে এখানে যদি আমি বলি হুররা, হুররে যেটি বলেন, হুররেটাও আমাদের একটা, এটা আমরা হচ্ছে খেলা কখনো যদি জয়ী হয়ে যাই, জিতে যাই, তখন আমাদের হুররে ব্যাপারটা ইউজ হয়, অর্থাৎ আনন্দের ক্ষেত্রে। ওয়াওটা আমাদের অবাকের ক্ষেত্রে, এলাসটা আমার দুঃখের ক্ষেত্রে। অর্থাৎ এই শব্দগুলোকে আমাদের ইন্টারজেকশন শব্দ বলা হয়। আর পার্টস অফ স্পিচের গুরুত্বপূর্ণ বিষয় আসলে ইংরেজি ভাষা শেখার জন্য অপরিহার্য, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। ইংরেজি যে কোনো জিনিস বোঝার জন্য যে পার্টস অফ স্পিচ ভালো যার আইডিয়া আছে, সে ইংলিশে প্রত্যেকটা ক্ষেত্রে ভালো কিছু করতে পারে। আশা করি আপনি আমার পার্টস অফ স্পিচের যেগুলো বোঝানো হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি পরবর্তীতে যে ক্লাসগুলো আনবো, নাউনের প্রকারভেদ, প্রনাউনের প্রকারভেদ, অ্যাডজেক্টিভের প্রকারভেদ, এছাড়াও আমাদের অনেকগুলো পার্ট আছে যেগুলো আমি ধারাবাহিকভাবে আলোচনা করবো। এর মধ্যে আমাদের ফনেটিক্স, ইংলিশ আমাদের ফনেটিক্সের মধ্যে সমস্যা আছে। অর্থাৎ আরেকটা হচ্ছে আমাদের ইংলিশ শব্দ উচ্চারণ করতে আমরা জানি না, ভুল উচ্চারণ করি। তারপর হচ্ছে সব লেটার বা এগুলো আমরা জানি, লেটার শব্দ সাউন্ড কাকে বলে এবং লেটার কাকে বলে এগুলো জানি না। একটা সেন্টেন্সকে কিভাবে বড় করা যায় সেটা জানি না। পর্যায়ক্রমে আমি এগুলো আস্তে আস্তে ইনশাআল্লাহ আমার ভিডিওতে আলোচনা করবো। আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বা ফলোয়ারের অপশন থাকলে ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে আমি পৌঁছাতে পারি। ভালো থাকবেন, দোয়া করবেন, কোনো প্রবলেম থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ।